হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। দুপুরে একসাথে বের হয়েছিল আবরার, ইনায়া। পাশে একটা হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে তারা বাকি জিনিসগুলো কেনার উদ্দেশ্যে বাজারে যায়। তাদের বাসা থেকে বাজারের দূরত্ব মিনিট 40-এর। কেনাকাটা শেষ, এখন ফিরছে দুজনে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। কর্মব্যস্ত শহরের মানুষগুলো কর্মক্ষেত্র থেকে একে একে বাড়ি ফিরছে। কারো প্রতি কারো খেয়াল নেই, যে যার কাজে ব্যস্ত। কেউ নিজস্ব যানবাহন নিয়ে ফিরছে, তো কেউ রিকশায়, কেউ সিএনজি করে। এত যানবাহন একসাথে চলাচলের দরুন যানজট বেঁধেছে রাস্তায়। আধা ঘন্টা ধরে এক জায়গায় রিকশা থেমে মিনিট 10 পর পর 1 ইঞ্চি করে সামনে এগুচ্ছে, তো আবার থেমে যাচ্ছে। ভ্যাপসা গরমে ছন্নছাড়া প্রকৃতি, গাছের পাতাগুলোর কোনো নড়নচড়ন নেই। যানজটে পড়ে অস্থির জনজীবন। বসে থাকতে থাকতে কোমরে ব্যথা হয়ে গেছে আবরার। ইনায়ার সিল্কের শাড়ি ঘামে চুপচুপে হয়ে আছে। আবরারের পরনের কালো টি শার্টটা ভিজে গেছে। দুজনের হাতে হাঁড়ি পাতিল, বিছানার চাদর, বালিশের কভার সহ আরও কিছু টুকিটাকি জিনিস। আবরার আর চোখে ইনায়াকে দেখে, যে কিনা শাড়ির আঁচলটা টেনে টুনে মাথায় দিচ্ছে। লাল শাড়িটাতে সত্যিই ইনায়াকে বউ বউ লাগছে। বউ শব্দটা নিজের মনে মনে কয়েকবার উচ্চারণ করে আবরার। তার বউ, ইস, ভাবতেই কি ভালো লাগছে আবরারের। ইনায়ার নাকের এক রত্তি একটা নাকফুল, গলা খালি। হাতে আজ বিকেলে আবরার কিনে দেওয়া সোনালি চুড়ি জোড়া। কাঁচা হলদে রঙের শরীরের সোনালি চুড়ি জোড়া যেন আরও এক ধাপ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে ইনায়ার হাতের। 17 পেরিয়ে কয়েকদিন পর 18-তে পা দেবে মেয়েটা। কিন্তু শাড়ি পরায় তাকে এখন মোটেই ছোট লাগছে না, কি মিষ্টি লাগছে দেখতে। খিদে লাগছে তোর অনবি? না। বিরক্ত লাগছে? না। তাহলে মন খারাপ? বাড়ির কথা মনে পড়ছে? এতক্ষণ রাস্তায় চলা রং বেরঙের বাতিগুলো দেখা থেকে চোখ ফিরিয়ে আবরারের দিকে শান্ত চোখে তাকায় ইনায়া। আবরারকে ধাতস্থ করে বলল, না। বসে থাকতে থাকতে শুধু একটু কোমর ব্যথা করছে। আর কতক্ষণ লাগবে আবরার ভাই? 10 মিনিট। আবরারের কথা শেষ করার আগেই রিকশাটা চলতে শুরু করলো। রিকশা চলতেই ঠান্ডা বাতাস এসে শরীর ছুঁয়ে গেল। আগের থেকে এখন কিছুটা গরম কম লাগছে। মন ফুরফুরে হয়ে ওঠে ইনায়ের। রিকশায় করে ঘোরাটা তার অনেক দিনের ইচ্ছে। বেশ কয়েকবার মাকে জানিয়েছিল সে, কিন্তু আয়েশা বেগম নাকচ করে দিয়েছিলেন। দূর থেকে শ্যাওলা পড়া 3 তলা বিশিষ্ট বাড়িটা চোখে পড়তেই আনন্দে নেচে ওঠে ইনায়ার মন। খুশির তোপে রিকশা না থামতেই লাফ দেয় ইনায়া। আবরার তা দেখে ইনায়াকে ধরতে যাওয়ার আগেই পড়ে যায় ইনায়া। ফলস্বরূপ পা মুচকে পড়ে গেছে তার। ইনায়াকে পড়তে দেখে তাড়াহুড়ো করে জিনিসগুলো নামায় আবরার। বাম হাতে জিনিসগুলো নিচে রেখে ডান হাতে রিকশাওয়ালা মামার ভাড়া মিটিয়ে ঘুরে এসে ইনায়াকে ধরে সে। বিরক্তিতে মুক্তিত হয়ে ওঠে আবরারের। মনে মনে নিজেকেই দোষারোপ করে আবরার। তার আগেই বোঝা উচিত ছিল এইটুকু লাই দিলেই মেয়েটা মাথায় উঠে যাবে। মুখ গম্ভীর করে কটা কঠিন কথা শোনাতে নেয়, কিন্তু ইনায়ার চিৎকারে সেটাও পারল না আবরার। ব্যথায় জর্জরিত হয়ে চোখ মুখ কুঁচকে নিল ইনায়া। তাকে পড়ে যেতে দেখে বোকা চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল আবরার। মুহূর্তেই রাগ চড়ে বসলো তার মাথায়। ঝাঁঝালো কণ্ঠে আবরার বলে উঠল, কে বলেছিল তোকে রিকশা থেকে লাফ দিতে? যে কিনা শুকনো জায়গাতে দিনে 10 বার পরে তিনি এসেছেন চলন্ত রিকশা থেকে লাফ দিতে। আবরারের কথায় তেতে ওঠে ইনায়া। ব্যথা ভুলে শুধালো সে, প্রথম কথা হলো রিকশা থামার পরেই পা বাড়িয়েছি। দ্বিতীয় কথা, আমি লাফ দেইনি। বেশি কথা না বলে আমার ঘাড়ে হাত দিয়ে ওঠার চেষ্টা কর বেয়াদব মহিলা। আমাকে মহিলা বলছেন কোন দুঃখে? বেশি কথা বললে তোকে রাস্তায় ফেলে আমি বাসায় চলে যাব কিন্তু। ধমক খেয়ে কাঁপা কাঁপা হাত আবরারের ঘাড়ে হাত রাখে ইনায়া। ইনায়া হাত রাখতেই তাকে কোলে তুলে নেয় আবরার। হঠাৎ কোলে নেয়াতে কেঁপে ওঠে ইনায়ার সারা শরীর। ঢাল সামলাতে না পেরে পড়তে পড়তে খামচে ধরে আবরারের বুকের টি শার্ট। ইনায়াকে কোলে তুলে হাঁটা শুরু করে আবরার। বেলি ফুলের গাছটার কাছে এসে থামে আবরার। 2 পা
ইনায়া পিঠের পেছন থেকে হাতটা সরিয়ে বেলি ফুল গাছ থেকে কয়েকটা ফুল ছিঁড়ে ইনায়ার হাতে ধরিয়ে দিল। আবরারদের ফ্ল্যাটের সামনে আসতেই নামতে যায় ইনায়া, কিন্তু তাকে নামতে না দিয়ে পকেট হাতড়ে চাবিটা বের করে ইনায়ার হাতে দিয়ে দরজা খুলতে ইশারা করে আবরার। কয়েকবার চেষ্টার পর তালা খুলতে সক্ষম হয় ইনায়া। তার মধ্যে বেজে উঠল আবরারের ফোন। ইনায়াকে দরজার সাথে ঠেলে দিয়ে দাঁড় করিয়ে ফোন রিসিভ করে কানে ধরে আবরার। কথা শেষে কলটা কেটে দেয় আবরার। দোকানে কিনে রাখা ফার্নিচারগুলো চলে এসেছে। তুই কিচেনে গিয়ে দাঁড়া আর ঘুমটাটা টেনে রাখবি। এদিকে ভুলেও পা বাড়াবি না, আমি নিচে যাচ্ছি। মাহমুদা বেগম তিহুর চুলে চুমু খেয়ে মাথা মুছে প্লেটেগুলো গুছিয়ে কিচেনে চলে যায়। সবাই যেতেই ফুপিয়ে কেঁদে দেয় তিহু। বেসিনে হাত ধুতে ধুতে ইরফানের কানে লাগে তার ফুপিয়ে করা কান্নার আওয়াজ। কাঁদতে কাঁদতে প্লেটে হাত ধুয়ে উপরে চলে যায় তিহু। টলমলে চোখে দৌড়ে গিয়ে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়তে পড়তে বেঁচে যায় তিহু। হোঁচট খেয়ে পড়ার আগেই ইরফান পেছন থেকে দুহাতে পেঁচিয়ে ধরে তিহুর কোমর। ইরফানের শীতল দুহাতের স্পর্শে কেঁপে ওঠে তিহু। চোখের পানি মুছে ইরফানের দিকে তাকায় তিহু, যে কিনা বর্তমানে তিহুর চোখের দিকেই তাকিয়ে আছে। কেঁদে কেটে চোখ মুখ ফুলে লাল হয়ে আছে তিহুর। দু চোখ এখনো পানি টলমল করছে। একটু হাওয়া এলেই যেন গড়িয়ে পড়বে পানির ফোঁটাগুলো। ইরফান হালকা ফু দিল তিহুর মুখে। হাওয়া পেতেই জমে থাকা পানির ফোঁটাগুলো ঝরঝর করে গড়িয়ে পড়ল তিহুর গাল বেয়ে। নিষ্পলক চোখে তা উপভোগ করল ইরফান। ইরফানের অবাধ্য মনস্কামনাগুলো জেগে উঠল। ইচ্ছে করে কামড়ে খেয়ে ফেলতে তিহুকে, বিশেষ করে লাল হয়ে থাকা গাল দুটো। তার কাছে তিহুর মুখটাকে ঠিক পাকা টমেটোর মতোই ঠেকছে, যেন একটু চাপ দিলেই ভর্তা হয়ে যাবে। আর ইরফান তা এক প্লেট ধোয়া ওঠা গরম ভাত দিয়ে তৃপ্তি সহকারে খেয়ে ফেলবে। ইরফানের দৃষ্টি বুঝতে পেরে চোখ সরিয়ে নেয় তিহু। আস্তে করে ইরফানের বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। তিহুকে দাঁড়াতে দেখে ছেড়ে দেয় ইরফান। ইরফানের থেকে ছাড়া পেয়ে দৌড়ে পালায় তিহু। পেছনে রেখে গেল একজোড়া কাতর চক্ষু। নির্নিমেষ চেয়ে সেই দু চোখ। কাল রাতের পর থেকে মেয়েটা আর তার সাথে ঠিক মতো একটু কথাও বলছে না। দেখা হলেও এড়িয়ে গিয়েছে। 2 সপ্তাহ হয়েছে আবরার ইনায়া বাড়ি ছেড়ে যাওয়া। এর মধ্যে সবার সাথে ওদের কথা হলেও আশতাব চৌধুরীর সাথে হয়নি। রিমঝিমের আবেদন করা অফিসে ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে আবরার। প্রাইভেট কোম্পানি, নতুন জয়েন্ট অনুযায়ী বেতন মোটামুটি ঠিক আছে। প্রতি মাসে 20,000 করে বেতন। 6 মাস যাওয়ার পর কাজের মান অনুযায়ী বেতন বাড়াবে। এই সংকটে 20,000 টাকাও অনেক মূল্যবান আবরারের কাছে। ইনায়াকে টেস্ট পরীক্ষাটাও দেওয়াতে হবে। তারপর বেতনের রেজিস্ট্রেশন হয়ে গেলে বাকি টাকায় ভালোভাবে তাদের সংসার চলে যাবে। প্রতিদিন অফিসে যাওয়ার আগে ইনায়ার সাথে সকালের নাস্তার কাজে সাহায্য করে সে। তারপর একসাথে নাস্তা সেরে অফিসে যায় আবরার। অফিসে যাওয়ার আগে দরজাতে বাহির থেকে তালা দিয়ে তারপর অফিসে যায় আবরার। তা কয়েকদিনে অভ্যাসে পরিণত হয়ে গেছে ইনায়ার। রান্নাঘরে কোমরের শাড়ির আঁচল গুজে রুটি বেলছে ইনায়া। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার মধ্যে ইলেকট্রিসিটি নেই। এখন বাজে সকাল 8টা। 9টার মধ্যেই অফিসের উদ্দেশ্যে বেরোতে হবে আবরারকে। শাওয়ার নিচ্ছে আবরার, তার মধ্যেই নাস্তা বানানো শেষ করতে হবে ইনায়াকে। প্রথম চুলোতে ইনায়া আলু ভাজি বসিয়েছে, তার প্রায় হয়ে এসেছে। অপর চুলায় চায়ের পানি ফুটতে শুরু করেছে। পানিতে চা পাতা দিয়ে ভাজিটা নামিয়ে রুটি সেঁকতে বসলো ইনায়া। এইটুকু সময়ের মধ্যেই ডাক দিল আবরার। চুলার আঁচ কমিয়ে ঘরে ছুটল সে। অন্বিতা, এই অন্মি। বলেন বলেন আবরার ভাই, কি হয়েছে? আমার ঘড়িটা কই? অনেকক্ষণ ধরে খুঁজছি, পাচ্ছি না। বালিশের পাশ থেকে বিরক্তির সাথে আবরারের ঘড়িটা নিয়ে আবরারকে দিল ইনায়া। ঘড়িটা দিয়ে অভিযোগের কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, আপনি দিন দিন বড্ড অলস হয়ে যাচ্ছেন আবরার ভাই। বাড়িতে থাকতে তো নিজের কোনো জিনিস কখনো হাত লাগাতে দেননি। ইনায়ার অভিযোগ শুনে মিটিমিটি হাসে আবরার। কি ভালো লাগছে তার? তার বউ রাগ করেছে, অভিযোগ করছে, মানে আবার স্বাভাবিক জীবনে ফিরছে ইনায়া। ইনায়াকে আর একটু রাগাতে উতলা হয়ে ওঠে আবরারের মনোপ্রাণ। কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যায় সে।
তার পেছন পেছন অগ্রসর হয় ইনায়া। তা দেখেও না দেখার ভান করে চুলে ব্যাক ব্রাশ করছে আবরার। নিজের রাগের নিয়ন্ত্রণ হারায় ইনায়া, শরীরের সমস্ত শক্তি দিয়ে নিজের দিকে ফেরায় আবরারকে, ঘুরিয়ে পায়ের দু আঙ্গুলে ভর দিয়ে এলোমেলো করে দিল আবরারের ব্যাক ব্রাশ করা চুলগুলো। মনে মনে হাসে আবরার, আয়নাতে তাকিয়ে আরেকবার ব্রাশ করলো চুলগুলো। এবার সহ্যর সর্বোচ্চ সীমা পেরিয়ে যায় ইনায়ার। আবরারকে না ঘুরিয়ে নিজেই ঘুরে এসে দাঁড়ায় আবরারের সামনে। চুলগুলো অগোছালো করতে পা উঁচু করতেই পানিতে পিছলে পড়তে পড়তে আবরারের শার্টটা ধরে বেঁচে গেল ইনায়া। ইনায়ের টেনে ধরা শার্টের বুকের অংশে চিরচির শব্দ হতেই তাড়াতাড়ি ছেড়ে দিল শার্টটা। কিন্তু বিপত্তি বাধে এখানেই। আবরারের শার্টটা ছিঁড়ে গেছে। সাদা শার্টটা বুকের মাঝ বরাবর আড়াআড়িভাবে ছিঁড়েছে। ইনায়ের টানের ভার সইতে না পেরে অকালেই প্রাণ হারায় শার্টটা। তা দেখে বোকা বোকা হাসলো ইনায়া। কি করবে ভেবে না পেয়ে হাত মুচড়ামুচড়ি শুরু করলো। হি হি, ঘড়ি তো পেয়ে গেছেন, এবার আমি গেলাম। চুলোতে রুটি পুড়েছে গেছে মনে হয়। এই দাঁড়া, না না এখন দাঁড়ালে চলবে না, অনেক কাজ পড়ে গেলে পরে দেখা হবে, টাটা। একদমে কথাগুলো বলে রান্নাঘরে ছুটল ইনায়া। তার যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে আবরার। তার কিছুই বলার নেই এই মেয়েকে। ইনায়া যেতেই কপাল চাপড়ায় আবরার। কোন কুক্ষণে এই মেয়েকে সে ডাকতে গেল। আজ আর অফিসে যাওয়া লাগবে না। দুটো সাদা শার্ট ছিল, একটা ধুতে দিয়েছে, অপরটা ছিঁড়ে গেল। কি কপাল তার! বিয়ে করে বউয়ের ভালোবাসা ফিল কম, বাচ্চার ফিল বেশি পাচ্ছে। দৌড়ে রান্নাঘরে আসতেই আরেকবার বাজ পড়ে ইনায়ার মাথায়। রুটি পুড়ে কয়লা হয়ে গেছে। জলদি তাওয়াটা নামিয়ে রুটিটা ফেলে দিল জানালা দিয়ে। বাকি রুটিগুলো বেলে সেকে নিল। রুমে এসে ছেঁড়া শার্টটা পাল্টে নিয়েছে আবরার। টি শার্ট পরেই ফোনটা হাতে নিল। অফিসের মেইল, একটা ছুটির ইমেইল পাঠিয়ে দিল সে। কাজের শেষ ফোনটা বালিশের পাশে ছুঁড়ে মারল। কিচেনের পাশাপাশি দাঁড়িয়ে কাজ করছে আবরার ইনায়া। আবরার মাছ কাটছে আর ইনায়া রান্নার সবজিগুলো। আবরারের মাছ কাটা প্রায় শেষের দিকে। আবরার ভাই! হঠাৎ ইনায়ের ধাক্কা আর চিৎকারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল আবরার। কপাল কুঁচকে তার দিকে তাকাতেই ছোট্ট একটা সবজির পোকা দেখল ইনায়া। এই ছোট্ট পোকাকে এত ভয় পাওয়ার কি আছে? জানি না, ফেলে দাও ওটা, আমার ভয় করছে। চপিং বোর্ডে ছুরিটা রেখে হাত ধুয়ে নিল আবরার। হাত ধুয়ে বা হাতে সবজির পোকা সহ সবজিটা ডাস্টবিনে ফেলে দিল। এদিক ওদিক তাকাতেই আবরারের হাতে চোখ পড়ল ইনায়ের। ডান হাতের মাঝে আঙ্গুল থেকে রক্ত ঝরছে। আল্লাহ! আবরার ভাই, আপনার হাতের আঙ্গুল কেটে গেছে? আল্লাহ, রক্ত বের হচ্ছে তো? সমস্যা নেই, অভ্যাস আছে। আবরার উত্তরে মন ভরল না ইনায়ার। নিজের আঁচলে হাত মুছে নিতেই আত্মা শুকিয়ে আসে আবরারের। এই মেয়ে কি এখন সিনেমার মতো নিজের শাড়ি ছিঁড়ে তার আঙ্গুলে বেঁধে দিবে নাকি? এই তুই কি করছিস? নিজেকে নায়িকা মনে করিস? ভুলেও যদি শাড়ি ছিঁড়িস তো একদিন কি আমার একদিন। কে বলেছে আপনাকে যে আমি শাড়ির আঁচল ছিঁড়ব? তাহলে আঁচল ধরেছিস কেন? ছাড়, ছেড়ে দে আঁচলটা। আমি নায়িকা না মানলাম, আপনি নায়ক নাকি যে আপনার হাত কাটার দুঃখে আমি শাড়ির আঁচল ছিঁড়ব? তা তো মোটা মাথায় ঢুকবে না। আমি নায়ক নাকি ভিলেন? ওয়ারড্রোবের প্রথম ড্রয়ারে ওয়ান টাইম ব্যান্ডেজ আছে, গিয়ে নিয়ে আয়। দুপুর 1টা বাজে। আজানের সুমধুর ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে আছে। তিহুর কলেজের সামনে বটগাছের ছায়ায় বাইকে হেলান দিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে ইরফান। পরনে ক্রিম কালারের প্যান্ট আর সাদা শার্ট। আজ চোখে চশমার বদলে সানগ্লাস, চুলগুলো জেল দিয়ে সেট করা। বাম হাতে কালো ফিতার ঘড়ি। পুরুষালী ফর্মাল লোমশ হাতে কালো ফিতার ঘড়িটা চকচক করছে। মনে হচ্ছে কাউকে ঘায়েল করার জন্যই আজ তার এমন সাজ পোশাক। চোখের সমস্যা থাকার কারণে সচরাচর ইরফান সানগ্লাস দেখা যায় না। কোনো বিশেষ দাওয়াত বা অনুষ্ঠানে গেলেই চোখে সানগ্লাস পরে সে। তিহুর কলেজের সামনে দাঁড়িয়ে থাকার উদ্দেশ্য হলো তিহুর সাথে একটু ঘোরাঘুরি আর ফুচকা খাওয়া। ঘোরাঘুরি আর ফুচকা খাওয়াটা বাহানা মাত্র। ইরফান কলেজে এসেছে মূলত ওই বখাটেগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। কাল তিহুর কাছ থেকে না জানতে পারলেও আজ সকালে এলাকার এক ছোট ভাই তাকে সব বলেছিল। ছেলেগুলোকে দূর থেকে একটা মেয়েকে ডিস্টার্ব করতে দেখে এগিয়ে এসেছিল রাফি।
লিফটের কাছাকাছি আসার আগেই তিহু দৌড়ে পালায়। পরে ছেলেগুলোকে জিজ্ঞেস করেছিল সে, কিন্তু ছেলেগুলো কিছুক্ষণ ঝামেলা করে পালিয়ে যায়। আজ ওদের বোঝাবো কত ধানে কত চাল হয়। তার ফুলের হাত চেপে ধরার মজা আজ তারা হাড়ে হাড়ে টের পাবে। বাস্টার্ডগুলো জন্য সকালে তিহুর চোখ মুখ ফুলেছিল। ইরফানের ভাবনার মাঝেই কলেজ ছুটি হয়। বৃহস্পতিবার হওয়াতে আজ হাফ ক্লাস। তিহুকে কলেজের মূল ফটক পেরিয়ে গাড়ি উঠতে দেখেই ছোটে ইরফান। বড় বড় কদমে রাস্তার একপাশে এসে চেপে ধরে তিহুর হাত। কালকের মতো হাতের বাঁধন পেতেই রক্ত চড়ে যায় তিহুর মাথায়। কালকের রাগগুলো আবার এসে জমা হলো মন মস্তিষ্কে। বাম হাত দিয়ে চড় দিতেই কিছুটা পিছিয়ে মুখ সরিয়ে নেয় ইরফান। চড় দিতে ব্যর্থ হয়ে পেছনে ফেরে তিহু। ইরফানকে নিজের পেছন দেখে ভ্যাবাচাকা খেয়ে চোখ বড় বড় হয়ে যায় তিহুর। একটু আগে করা নিজের বোকামির জন্য মাটির গহ্বরে হারিয়ে যেতে ইচ্ছে করে তার। তিহুর অবস্থা দেখে কাট কাট গলায় বলল ইরফান, আক্রমণ করার আগে দেখে নিতে হয় শত্রুকে। না দেখে আক্রমণ করে গণধোলাই খাওয়ার শখ জেগেছে নাকি তোমার? আমি জানতাম নাকি যে আপনি? ভালো কথা, আপনি এখন এখানে কি করছেন? বউয়ের সাথে ডেটে যেতে এসেছি। তুমি যাবে কি? তো যান না, আমার কি? কি বললে মাত্র? যান। যান? হাউ কিউট যান। তুমি আমাকে এত ভালোবাসো যে যাওয়ার জটাকে জ বসিয়ে দিলে? এক লাইন বেশি বোঝা আমার একদম পছন্দ না। ওকে ম্যাম, এইবার থেকে বীজগণিত যেমন বুঝতাম না, কথাও তেমন না বোঝবার ভান করে থাকবো। আপনি বুঝিয়ে দিন। সত্যি করে বলেন এখানে কি করছেন? আপনার সাথে একটু ঘুরতে যাওয়ার জন্য এসেছি। যাবেন কি আমার সাথে? ইরফানের জড়ানো কণ্ঠে লজ্জায় লাল হয়ে লাজুক লতার ন্যায় মিইয়ে যায় তিহু। তা দেখে হাসে ইরফান। মেয়েটাকে জ্বালাতে ভালোই লাগে, আর লজ্জা দিতে তো ঈদ ঈদ লাগে। যেমন এখন কি ভালো লাগছে তিহুর লজ্জা পাওয়াতে। কিন্তু না, এই মেয়েটা সারাদিন রাক্ষসীর মতো খ্যাচ করে। কোথায় যাবেন এখন এই দুপুরে? আপনি বললে তো আমি সাতসাগরও পাড়ি দিতে পারি, তাতে সময় ম্যাটার করে না। বিকজ ইউ নো আই লাভ ইউ। আচ্ছা আচ্ছা চলেন, আর বলতে হবে না। কথা শেষে গাড়িতে উঠতে নেয় তিহু। তাকে বাধা দিয়ে হাতের ইশারায় রাস্তার অপর সাইডে রাখা বাইক দেখালো ইরফান। খুশিতে জল করে ওঠে তিহুর দু চোখ। সত্যি বলতে ইরফানের সাথে বাইকে ঘুরতে তারও ভালো লাগে। শুধু ভালো না, অনেক অনেক ভালো লাগে। ইরফানের পাশ কাটিয়ে চলে যায় তিহু। পাশ কাটিয়ে যাওয়ার সময় কনুই দিয়ে ইরফানের বুকে গুঁতো মারতে সে ভোলে না। বাইকের সামনে এসে থামে তিহু। ইরফান উঠে বসতেই সে বাইকে উঠল। বাইকে উঠে ইরফানের বলিষ্ঠ পিঠে শার্টটা খামচে ধরে। শক্ত করে ধরে বস, রাস্তাটা তোর জন্য জামাই করে দিয়ে যায়নি যে ফুলের পাপড়ি বিছানো আছে। চলন্ত বাইকে পড়ে তোর শরীরে হাড় গোড় অবশিষ্ট থাকে কিনা সন্দেহ। আপনি কি জানেন অতিরিক্ত কথা বলাটা আপনার স্বভাবে পরিণত হয়েছে? হ্যাঁ, এখন সব দোষী তো আমার। কিছুক্ষণ শহরের অলিগলি ঘুরেছে ইরফান তিহু। অবশেষে বাড়ির পথ ধরেছে তারা। দূর থেকে কালকের বদমাইশগুলোকে দেখে ইরফানের পিঠের শার্ট খামচে ধরল তিহু। তিহুর হাতের কম্পন বুঝতে পেরে সামনে তাকালো ইরফান। দু তিনটে ছেলে দাঁড়িয়ে আছে। তাহলে এগুলোই কি সেই বদমাইশগুলো? মোড় ঘুরতেই বাইক থামায় ইরফান। ইরফানকে বাইক থামাতে দেখে আর একটু জোরে খামচে ধরে তিহু। তিহুর হাতের খামচিটা যেন ইরফানকে জানান দিচ্ছে যে বাইক থামিও না, নেমে পড় তিহু। কি জন্য? বাইক চলছে না। কি সমস্যা হয়েছে কে জানে। বাকি পথটুকু হেঁটেই যেতে হবে রে, সরি। আরেকবার চেষ্টা করুন। তিহুর অসহায় কণ্ঠে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ইরফানের বুকে। তার ফুল এতটা ভয় পেয়েছে, ব্যাপারটা এতক্ষণ ক্যাজুয়ালি নিলেও এবার শক্ত হয়ে তা দেখতে হচ্ছে তো। দেখছি রে, লাভ নেই, নেমে পড়। ধীর গতিতে বাইক থেকে নেমে পড়ে তিহু। বুকের ভেতরে ধুকপুক করছে। যদিও ইরফান সাথে থাকায় আর তার ভয় নেই, কিন্তু যদি ইরফান রেগে যায় তখন? তিহু সামনে হাঁটছে, ইরফান তার পেছনে। সে এক পা বাড়াচ্ছে তো পেছনে ইরফানকে পরখ করছে। এইভাবে হাঁটলে জায়নামাজের বদলে পিচ ঢালা রাস্তায় তোকে সেজদা দিতে হবে। তিহু সামনে ফিরে হাঁটতেই ইরফানের হাঁটার গতি কমিয়ে দিল। ছেলেগুলোর কাছে তিহু পৌঁছাতেই থেমে যায় ইরফান। তার ওইখানে থেকে স্পষ্ট ওদের কথাগুলো শোনা যাচ্ছে। আরে ফুলপরি যে, এতক্ষণ তো তোমার জন্যই অপেক্ষা করা।
কি মামুনি, কালকে তো পালিয়েছিলে, আজকে কে বাঁচাবে তোমায়? কালকে মামুনি একা ছিল, আজকে ওর সাথে তোদের বাপও আছে। বাচ্চারা, নো টেনশন, সবাই আজকে একসাথে খেলবো।